আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নাজমুল হোসেন শান্তর কাছে ক্রিকেট ফ্যান্স হিসেবে আমাদের কিছু চাওয়া আছে। ডে 4-এ ক্যাপ্টেন শান্তর কাছ থেকে আমাদের কিছু চাওয়া আছে, সেই চাওয়াগুলো নিয়ে আসলে কথা বলতে চাই। এবং এই চাওয়াগুলো কেন হচ্ছে, কারণ হচ্ছে তিনি আসলে আমাদের এক্সপেকটেশন অনেক বাড়িয়ে দিয়েছেন, তার দল আমাদের এক্সপেকটেশন অনেক বাড়িয়ে দিয়েছে। এবং তৃতীয় দিন শেষে প্রথম টেস্টে ডারউইনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে দিয়েছে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ডমিনেট করছে। বাংলাদেশ এই টেস্টটা জেতার মতো একটা সিচুয়েশনে ইতিমধ্যে পৌঁছে গেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে 67 রানে বাংলাদেশ পিছিয়ে ইনফ্যাক্ট এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত। অস্ট্রেলিয়া তাদের সেকেন্ড ইনিংসে ব্যাট করছে, তাদের হাতে 6টা উইকেট রয়েছে এবং বাংলাদেশের হাতে এখনো 67টা রান রয়েছে। অস্ট্রেলিয়া সেই 67 ইরেজ করবে, তারপর বাংলাদেশকে টার্গেট দিবে এবং বাংলাদেশকে সেই রানটা চেস করতে হবে এই টেস্ট ম্যাচটা জেতার জন্য। সো অনেকে অপটিমিস্টিক হয়ে বলছেন কি যে এই ম্যাচটা বাংলাদেশ ইনিংসেও জিততে পারে। আই ওয়ন্ট বি সারপ্রাইজড। মাউন্ট মার্গানুই টেস্ট নিয়ে আমি আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি যে খুব কম রানেই কিন্তু অপোনেন্টকে গুড়িয়ে দেওয়া যায় যদি না তাদের মাইন্ডসেটটা ওরকম থাকে এবং আমাদের মধ্যে সেই বিশ্বাসটা থাকে, যেটা আমরা 2022-এ নিউজিল্যান্ডের সাথে করে দেখিয়েছিলাম। সো সিমিলার একটা সিচুয়েশন যদি বাংলাদেশ ক্রিয়েট করতে পারে কালকে, তাহলে তো ইনিংস ব্যবধানেও বাংলাদেশ জিতে যেতে পারে। আর যদি টার্গেটও আসে, আমি গেসিং যে খুব একটা বড় টার্গেট হবে না, যেই টার্গেটটা হয়তো বাংলাদেশ চেস করে ফেলতে পারবে পরের ইনিংসে ব্যাট করে। বাট এই ঘটনাগুলো যে বলছি, এত সহজে তো আর জাস্ট নামবে আর হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এবং সেই জায়গা থেকে আমার কিছু চাওয়া ক্যাপ্টেন নাজমুল শান্তর কাছ থেকে। তিনি সোফার এই টেস্টটাতে যা করেছেন, ব্রিলিয়েন্ট কিছু ডিসিশনস তিনি নিয়েছিলেন। একেবারে যদি অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের শুরুর দিকে আমরা চিন্তা করি, সেই জায়গাটায় কি হয়েছিল, নাজমুল হোসেন শান্ত একটা এক্সটেন্ডেড স্পেল দিয়েছিলেন প্রথম স্পেলটায় নতুন বলে হাসান মাহমুদকে। এবং হাসান মাহমুদ তিনি কিন্তু প্রথম স্পেলটা করেছিলেন 7 ওভারের, যার মধ্যে ওই ষষ্ঠ এবং সপ্তম ওভারের টানা 2টো ওভারে তিনি 2টো উইকেট পেয়েছিলেন, যেটা একটা ক্রেডিট নাজমুল হোসেন শান্তকে দেওয়ার মতো যে তিনি ওই স্পেলটা এক্সটেন্ড করেছিলেন, তাসকিনকে অন্য সাইডে অফ করে সেদিক দিয়ে এবাদতকে তিনি এন্ট্রি দিয়েছিলেন। এক্সিলেন্ট এক্সিলেন্ট ডিসিশন। তারপরে যেটা করেছিলেন, এবাদতকেও কিন্তু তার স্পেলটাকে লম্বা করার সুযোগ দিয়েছিলেন ওই প্রান্ত থেকে, এবং এবাদতও তার সপ্তম ওভারে গিয়ে তিনি কিন্তু তার প্রথম উইকেটটা তুলে নেন এবং তাসকিনকে আবারও অন্য প্রান্তে হাসান মাহমুদকে রেস্ট দিয়ে নিয়ে এসে সেখান থেকে আবারও বোলিং করানো শুরু হয়। সো ওভারঅল নাজমুল হোসেন শান্তর ইনস্টিংক্টটা খুব ভালো কাজ করছে আমার কাছে মনে হয়। এবং তিনি অ্যাজ আ লিডার, তার কথাবার্তা তো অসাধারণ। আমরা জানি যে হি ইজ এ ভেরি ভেরি থিঙ্কিং ক্রিকেটার, তার ক্রিকেটিং মস্তিষ্কটা অনেক উর্বর। আর এটা নিয়ে আগেও কথা বলেছি, এজ আ ক্যাপ্টেন তাকে আসলে টেস্ট দলটার ক্যাপ্টেন হিসেবে পাওয়াটা আমাদের জন্য বিশাল বড় একটা ক্রেডিটের ব্যাপার। এবং তিনি সামহাও দলটাকে খুব সুন্দরভাবে সাজাচ্ছেন। একটা গ্র্যাজুয়াল প্রোগ্রেসের মধ্যে বাংলাদেশ টেস্ট দলটা যাচ্ছে, সেটার পেছনে বড় ভূমিকা রাখছেন নিশ্চয়ই শুধুমাত্র নাজমুল শান্ত দ্য প্লেয়ার না, নাজমুল শান্ত দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল। এবং বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াকে অল আউট করে দিল, বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো, সেই সময়টাতেও তিনি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ধরনের একটা ইনিংস খেলেছেন। তানজিদ তামিমের সঙ্গে যখন পার্টনারশিপটা হয়েছিল, তখন সেখানে তার ওয়েটটা অনেকটা লাঘব করে নিয়ে এসেছিলেন বাই টেকিং রেসপন্সিবিলিটি হিমসেলফ। কুইক কিছু রান তুলে তিনি ওদিক থেকে তানজিদ তামিমের উপর প্রেশারটা কিন্তু কমিয়ে দিয়েছেন, ফোকাসটা তার দিকে নিয়ে এসেছিলেন। সেঞ্চুরিটা পাননি, ভেরি আনফর্চুনেট। নাজমুল হোসেন শান্তর টেস্টের যে রেকর্ড, তার কিন্তু 50-র থেকে সেঞ্চুরির সংখ্যা বেশি। সো সাধারণত আমরা দেখি যে তিনি 50 ক্রস করে ফেলে ওটাকে 100 করে ফেলেন। আনফর্চুনেটলি এই ইনিংসটাতে তিনি পারেননি, বাট স্টিল দেন অ্যাজ এ ব্যাটার তার কন্ট্রিবিউশন কিন্তু ছিল মেজর কন্ট্রিবিউশন। তানজিদ তামিমের পর সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার তিনি ছিলেন বাংলাদেশের ব্যাটিং ইনিংসে। তারপর যখন পরের দিকে ব্যাটাররা নামছেন, সেখানেও কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ কিন্তু আমরা দেখলাম। যে সেকেন্ড দিনটার, ইনফ্যাক্ট ফার্স্ট দিনটার যখন শেষ ভাগটা চলে আসছিল, সেই সময়টাতে ইনফ্যাক্ট সেকেন্ড দিনটার শেষ শেষ ভাগটায় হাসান মাহমুদকে নাম্বার 8-এ প্রমোট করা, তাইজুলের ওপরে তাকে নিয়ে যাও, এবং তিনি শেষ পর্যন্ত মিরাজের সঙ্গে একটা দারুণ পার্টনারশিপ করেছিলেন গতকালের শেষ ভাগটায়, যেটা বাংলাদেশকে আসলে এই বড় লিডটা নিতে হেল্প করেছিল। এইখানেও নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের সাথে নাজমুল হোসেন শান্তরও একটা কন্ট্রিবিউশন বা ক্রেডিট আছে, যে তিনি এরকম একটা ডিসিশন নিয়েছেন যে হাসান মাহমুদকে তিনি তাইজুলের ওপরে নিয়ে যাবেন, এবং ওই জায়গাটাও ক্লিক করে গেছে দারুণভাবে। তারপর আমরা যখন ওভারঅল বাংলাদেশের সেকেন্ড ইনিংসের বোলিংয়ের কথা বলি, যেখানে 228 রানের লিড বাংলাদেশ পায় এবং অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে আজকে ব্যাট করতে নেমেছিল, সেই জায়গাটার মধ্যে নাজমুল শান্তর ফিল্ড প্লেসমেন্ট ফ্যান্টাস্টিক, নাজমুল শান্তর বোলিং চেঞ্জেস ফ্যান্টাস্টিক। কোন সময়টায় স্পিনারকে নিয়ে আসতে হবে সেটাও তিনি ঠিকঠাক মতো বুঝে তাইজুলকে যখন নিয়ে আসলেন, তাইজুল ইনস্ট্যান্ট ইম্প্যাক্টটা দিয়েছেন, ইনস্ট্যান্ট উইকেটটা দিয়ে দিয়েছেন। এবং ইম্পর্ট্যান্ট একটা উইকেট, লাবুশেন এবং স্টিভ স্মিথ যেভাবে এগিয়ে যাচ্ছিলেন, আমার মনে হয় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি করে ফেলছিলেন তারা একটা ভালো পার্টনারশিপ করে, সেখানে তাইজুল একটা ব্রেক থ্রু এনে দিলেন। তারপর আরও কিছু ঘটনা, যে হাসান মাহমুদকে কখন কখন ব্যবহার করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন যে দ্বিতীয় ইনিংসটাতে হাসান মাহমুদকে কিন্তু টানা স্পেল করাচ্ছেন না নাজমুল হোসেন শান্ত, ছোট ছোট স্পেলে মাঝে মধ্যে ভেঙে ভেঙে তাকে নিয়ে আসছেন, কারণ তিনি জানেন যে হাসান মাহমুদ, তার কাছ থেকে আপনি অ্যাকিউরেসি এবং মুভমেন্ট দুটোই পাবেন, এবং ব্যাটাররাও টেন্টেটিভ থাকবেন ফার্স্ট ইনিংসে তার কাছে 6টা উইকেট দিয়ে আসার পর। সুতরাং
ব্রেক থ্রু যখন লাগবে তখন ওই এনার্জি বার্সটা হাসান মাহমুদের কাছ থেকে আদায় করে নিচ্ছেন এবং তাসকিন এবাদতকে দিয়ে তিনি ওই ওয়ার্কলোডটা ম্যানেজ করাচ্ছেন বা দুই ওয়ার্ক হর্স মিলে দুই প্রান্ত থেকে বল করে যাচ্ছেন। সো এই বিষয়গুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আপনি ফিল্ড সেট আপের কথা বলেন, যেভাবে বোলারদের সঙ্গে কথা বলে তিনি ফিল্ডগুলো সেট আপ দিচ্ছেন, যেভাবে ব্যাটারদেরকে আটকানোর পরিকল্পনা করছেন, মাঝে মধ্যে কাজে লাগছে মাঝে মধ্যে লাগছে না, বাট থিঙ্কিং এর যে জায়গাটা, সেখানে যে একটা থট প্রসেস আছে, একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা এক্সিকিউট করার চেষ্টা চলছে পজিটিভলি, সেই বিষয়টা খুবই ভালো লেগেছে। এবং একটা উইকেট পড়েছিল, আপনার খেয়াল থাকার কথা, ট্রাভিস হেড আজকে যখন আউট হয়েছিলেন, তিনি আউট হওয়ার পর ইনিশিয়াল রিয়াকশনটা, হাসান মাহমুদ দৌড়ে যাচ্ছিলেন অবভিয়াসলি, বাট ইনিশিয়াল রিয়াকশনটা ছিল লিটন শান্তর মধ্যে একটা কোলাকুলি, এবং তারপর হাসান মাহমুদের দিকে তারা দুজন মিলে গেলেন। সো এই কোলাকুলিটা বা এই আই কন্ট্যাক্টটা বা আমি তোকে বলছিলাম না, এই টাইপের একটা এক্সপ্রেশন, এটাই কিন্তু বলে দেয় যে নাজমুল শান্ত ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম অফকোর্স, বাট তিনি পুরো দলটাকে একসঙ্গে আগলে রাখছেন, দলের সব লিডারদেরকে একসঙ্গে আগলে রাখছেন, তাদের থট প্রসেসগুলো শেয়ার করছেন, তাদের থেকে ইনফরমেশন নিচ্ছেন, একসঙ্গে মিলে সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি রিভিউগুলোর কথা চিন্তা করেন, বাংলাদেশ যেভাবে যেভাবে রিভিউগুলো নিয়েছে, ভেরি পজিটিভ, এবং তাকে বেশ কনফিডেন্ট মনে হয় যে অযথা কোনো রিভিউ নিয়ে তিনি রিভিউটা ওয়েস্ট করবেন না, সবার কথা শুনেন, শুনে তারপর নিজে একটা ফাইনাল ডিসিশন দেন, যেটা অনেক সময় বাংলাদেশের হয়ে কিন্তু কাজেও লাগছে। এবং এই রিভিউগুলো জমিয়ে রাখাটা খুবই ইম্পর্টেন্ট হবে। একটা রিভিউ বাংলাদেশ হারিয়েছে অবভিয়াসলি, দুটো রিভিউ এখনো হাতে রয়েছে ইনিংসে, আগামীকাল কিন্তু খুব বেশি করে রিভিউটা কাজে লাগবে, কারণ শান্তর এই ক্যাপ্টেন্সির আরও একটা ঝলক আমরা আগামীকাল দেখবো, এবং মোটামুটি নিশ্চিত যে আগামীকাল থেকে স্পিনাররা একটা এনহ্যান্সড রোল প্লে করা শুরু করবেন। নাজমুল শান্তর ক্যাপ্টেন্সির ঝলকটা দেখেন তিনি আজকের দিনটাতে, তিনি মিরাজকে যে সময় এনেছেন তখনও কিন্তু ডানহাতি ব্যাটাররা ব্যাট করছিলেন, ক্যামেরন গ্রিন এবং সেই সাথে স্টিভ স্মিথ। তো স্মিথকে আটকানোর উপায় কি? তিনি কিন্তু অন্য অনেক বোলারকে দিয়ে যখন দেখছিলেন হচ্ছে না, তিনি কিন্তু আর ম্যাচ আপসের বুদ্ধিতে যাননি যে না তাইজুলকে দিয়েই চালিয়ে যেতে হবে। মিরাজকে তিনি ইনক্লুড করলেন, মিরাজকে বললেন একেবারে লাইনের লেন্থ মেনটেন করে ডট বল পার্সেন্টেজ বাড়াতে, মেডেনের সংখ্যা বাড়াতে, রানগুলোকে স্কুইজ আউট করতে, সেখান থেকে যদি কোনো কিছু বের হয়, এবং ঠিকই বের হয়েছে। এবং আপনি দেখবেন স্টিভ স্মিথকে প্লাগ করার জন্য লেগ সাইডে খুব আনঅর্থোডক্স কিছু ফিল্ড সেট আপও কিন্তু শান্ত করেছিলেন। সো সব কিছু মিলিয়ে মানে এত দারুণ ক্যাপ্টেন্সি যিনি এই পুরো টেস্টের 3টা দিন করতে পেরেছেন, এত দারুণ পারফরমেন্স ব্যাট হাতে যিনি করতে পেরেছেন, তার কাছ থেকে চতুর্থ দিন আমার এটাই চাওয়া যে আপনি এই প্রোগ্রেসিভ মাইন্ডসেটটা বা এই প্রোঅ্যাক্টিভ মাইন্ডসেটটা প্লিজ বজায় রাখবেন। এবং যেহেতু স্পিনারদেরকে হেল্প করার কথা, ডেফিনেটলি স্পিনারদেরকে আপনি ইউটিলাইজ করবেন, প্রপারলি ইউটিলাইজ করবেন, এবং ফিল্ড সেট আপের জায়গা থেকে কোনো ছাড় দেবেন না। নাজমুল শান্ত, আমি জানি যে আপনি যেই ক্রিকেটিং মস্তিষ্ক নিয়ে এই মুহূর্তে এক্সিস্ট করছেন, সেটাই বাংলাদেশের এই মুহূর্তে টেস্ট দলটার জন্য প্রয়োজন। আগামীকাল টেস্টটা প্লিজ আমাদেরকে জিতিয়েই দেন, তাহলে কিন্তু আমরা খুবই কৃতজ্ঞ থাকব, আমরা খুবই খুশি হব, আমরা খুবই গর্ববোধ করব, এবং অবভিয়াসলি আপনি তখন একটা লেজেন্ডারি স্ট্যাটাস পেয়ে যাবেন অ্যাজ আ টেস্ট ক্যাপ্টেন। অল দ্য বেস্ট নাজমুল শান্তকে, এবং তার কাছে আমাদের যে চাওয়াটা সেটা হচ্ছে যে সঠিক সিদ্ধান্তগুলো যেগুলো নিচ্ছেন নিতে থাকবেন, ব্রেভ থাকবেন, সাহসী থাকবেন, এবং সেভাবে করেই সেই বিশ্বাস রেখেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে প্রথমবারের মতো ইতিহাসে টেস্ট হারাতে পারবে। আপনাদের কমেন্টগুলো আশা করছি, নাজমুল শান্তকে নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা, যে ক্যাপ্টেন তিনি কেমন করেছেন সোফার, এবং আগামীকাল আপনাদের কি কি চাওয়া আছে শান্তর কাছে, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি।